আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, গণিত বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমি আজ তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিতের যুগাশ্রয়ী প্রোগ্রাম অধ্যায়টি আলোচনা করব। তো শুরুতেই আমরা জানব যুগাশ্রয়ী প্রোগ্রামটা কি। আমি এখানে একটা প্রশ্ন আগে তুলে রাখছি তোমাদের সময় বাঁচানোর জন্য। তো ঠিক আছে, আমরা দেখি যুগাশ্রয়ী প্রোগ্রাম, ইংলিশে বলা হয় লিনিয়ার। প্রোগ্রাম লিনিয়ার মানে সরল, আর প্রোগ্রামিং মানে কোনো সমস্যা সমাধানে ধারাবাহিক নির্দেশনা। কি দেখলাম আমরা? যোগাশ্রয়ী প্রোগ্রাম, এর ইংলিশ নামটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। এটা লেখার কারণ আছে, কারণ লিনিয়ার মানে সরল। যোগাশ্রয়ীটা আমাদের কাছে একটু অপরিচিত। লিনিয়ার মানে সরল, আর প্রোগ্রামিং মানে কোনো সমস্যার সমাধানে ধারাবাহিক নির্দেশনা। এখন সরল বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলব। আগে আসি প্রোগ্রামিং, কোনো সমস্যার সমাধানে ধারাবাহিক নির্দেশনা। এখন কোন জাতীয় সমস্যার সমাধানে আমরা প্রোগ্রামিং, আমরা করছি কম্পিউটার প্রোগ্রামিং, এর মধ্যে করছি সি প্রোগ্রামিং, আমরা করেছি ফরট্রান প্রোগ্রামিং, ওরাকল, এই প্রোগ্রামিংগুলো। প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের কিছু কিছু উদ্দেশ্য আছে, যে কোনো একটা বিষয় কি বিষয় আমরা এখানে এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করব। একইভাবে এই লিনিয়ার প্রোগ্রামিংয়ের মাধ্যমে আসলে আমরা অনেক ক্ষেত্র আছে, তারপরে কয়েকটা বলি। যে সর্বনিম্ন ইনভেস্ট করে আমরা কিভাবে সর্বাধিক মুনাফা অর্জন করতে পারি। আবার যোগাযোগ ব্যবস্থায়, যেমন যোগাযোগ ব্যবস্থার কোন দিকটা অবলম্বন করলে আমাদের খরচটা হবে সর্বনিম্ন। অথবা আমরা যদি বলি যে আমরা কিভাবে সর্বনিম্ন খরচ করে আমাদের খাদ্যের দৈনিক চাহিদা মেটাতে পারি, এভাবে আরো অনেক কিছু। এই বিষয়গুলি সমাধান করার উদ্দেশ্যে মূলত আমাদের এই লিনিয়ার প্রোগ্রামের উৎপত্তি, মানে লিনিয়ার প্রোগ্রামটা আমাদের এস্টাবলিশ করা হয়েছে। এখন এই লিনিয়ার প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু নির্ধারিত কাঠামো আছে। যেমন আমরা যদি সি প্রোগ্রামিং বলি, এর একটা হেডার ফাইল দিতে হবে, তারপরে মেইন ফাংশন, তারপরে তার একটা বডি লাগবে, তারপরে আউটপুট লাগবে, এরকম। আমরা যদি ফরট্রান প্রোগ্রামের কথা বলি, তাহলে তার একটা ইনপুট লাগবে, তার ক্যালকুলেশন করতে হবে, তারপরে আউটপুট লাগবে। তার মানে কি, প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের নির্ধারিত কাঠামো আছে। একইভাবে এই লিনিয়ার প্রোগ্রামিং, সে যেহেতু একটা প্রোগ্রামিং, তার মানে তার একটা নির্দিষ্ট কাঠামো আছে। কারণ যে কোনো প্রোগ্রাম কাঠামো ছাড়া, নির্ধারিত কাঠামো ছাড়া কিন্তু কোনো প্রোগ্রাম হয় না। প্রত্যেকটা প্রোগ্রাম, হ্যাঁ, যে কোনো প্রোগ্রামের একটা নির্ধারিত কাঠামো আছে, ধাপে ধাপে কিছু কিছু বিষয় ফর্মালিটিস মেনটেন করতে হয়। একইভাবে লিনিয়ার প্রোগ্রামে কয়েকটা ফর্মালিটিস আছে, কয়েকটা ধাপ আছে। এই ধাপগুলি একত্রে মিলে একটা লিনিয়ার প্রোগ্রামিং তৈরি হয়। তা আমি বলবো এখানে এই লিনিয়ার প্রোগ্রামিং এর ধাপগুলা কি কি, এখন আমরা জানব। আমরা দেখব যে তিনটা অংশের সমন্বয়ে লিনিয়ার প্রোগ্রামটা গঠিত হয়। তিনটা অংশ কি কি আমরা দেখি। প্রথম অংশ উদ্দেশ্য ফাংশন, ইংলিশে বলা হয় অবজেক্টিভ ফাংশন।
দ্বিতীয় অংশ, এটাকে বলা হয় সীমাবদ্ধতা শর্তসমূহ, সাবজেক্ট টু কনস্ট্রেইন্ট। তৃতীয় অংশ অঋণাত্মক শর্তসমূহ, ইংলিশে বলা হয় নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস। এই তিনটা অংশ, হ্যাঁ, কি থাকবে তাহলে একটা লিনিয়ার প্রোগ্রামিং এর তিনটা অংশ থাকবে। একটা হচ্ছে উদ্দেশ্যাংশ, একটা হচ্ছে সীমাবদ্ধতার শর্তসমূহ, একটা হচ্ছে অঋণাত্মক শর্তসমূহ। অর্থাৎ এই তিনটা অংশের সমন্বয়ে যখন একটা প্রোগ্রামিং গঠিত হবে তখন সেই প্রোগ্রামিংকে বলা হবে লিনিয়ার প্রোগ্রামিং। তাহলে আমরা জানি যে আসলে কেন তাহলে তিনটা অংশের সমন্বয়ে গঠিত হতে হবে। আমরা একটু আগে বলছি আসলে কোন কোন উদ্দেশ্য নিয়ে কোন কোন মানে বিষয়ের প্রেক্ষিতে আসলে লিনিয়ার প্রোগ্রামটা তৈরি করা হয়েছে। যে আমরা যদি দেখি যে সর্বনিম্ন বিনিয়োগে কিভাবে আমরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারি, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে। এখন আমরা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাই, যেমন আমি একটা মুরগির ফার্ম দিতে চাই বা ডেইরি ফার্ম দিতে চাই, যদি আমরা এরকম একটা ফার্ম দিতে চাই তাহলে আমাদের একটা সর্বপ্রথম আমাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমরা স্বাভাবিক ঘটনা আমরা মুনাফা অর্জনের জন্যই আমরা আসলে কি করি, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চাই। আমরা তো এরকম কারো ইচ্ছা থাকে না যে আমি একটা ব্যবসা দিব, আমি কত বেশি প্রকারের লস করতে পারি। আসলে ব্যাপারগুলো কিন্তু এরকম না। হ্যাঁ, আমাদের যে কোনো একটা ব্যবসার উদ্দেশ্যই হচ্ছে কি সর্বাধিক মুনাফা অর্জন। আবার আমরা যদি বলি যে কোনো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা কোন ওয়েতে কিছু জিনিস যদি আমি আনতে চাই তাহলে সর্বনিম্ন খরচ হবে। আমি কিছু পরিমাণ বালি আনবো সিলেট থেকে। এখন আমি যদি মনে করি বালির পরিমাণ কম, ঠিক আছে, একটা মাইক্রোবাস ভাড়া করে নিয়ে আসে, তাহলে চলবে আমার না। তাহলে আমাকে দেখতে হবে যে কোন ওয়েতে আনলে আমার একটা জিনিস সর্বনিম্ন খরচ হবে, মানে ট্রান্সপোর্টেশন, কোন ওয়েতে জিনিসগুলি আনলে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা হবে সর্বনিম্ন। তার মানে যে কোনো একটা কার্য সাধন করতে গেলে আমাদের একটা উদ্দেশ্য থাকে। ওকে, এই হচ্ছে উদ্দেশ্য। তারপরে আসি সীমাবদ্ধতার শর্তগুলা কি। এখন আমি একটা পোলট্রি ফার্ম দিব, পোলট্রি ফার্ম দিতে গেলে আমার কিছু সীমাবদ্ধতা আছে। যেমন পোলট্রি ফার্মের সাথে কি কি, পোলট্রি ফার্মের সাথে আমার শ্রমিক জড়িত, পোলট্রি ফার্মের সাথে ইলেকট্রিসিটি জড়িত, পোলট্রি ফার্মের সাথে আমার জায়গা স্পেসটা জড়িত, খোলামেলা জায়গা কিনা, এই পোলট্রি ফার্মের সাথে আমার এখানে যে ময়লা টয়লা আছে এগুলো পরিষ্কার করার বিষয়গুলো জড়িত। তো সব কিছুর বিষয় ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, যেমন আমি যদি বলি শ্রমিক দরকার আমার 5 জন, কিন্তু আমি যদি বলি দেখি যে 10 জন শ্রমিক আমি এখানে কাজে লাগাইছি, তাহলে 5 জন শ্রমিকের বেতন আমার কি মুনাফা থেকে আমার অতিরিক্ত খরচ হবে। তার মানে কি আমার মুনাফার পরিমাণ কমে যাবে। এই জন্য এই যে বিষয়গুলো, সীমাবদ্ধতার শর্তগুলি আমার মানে ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে সীমাবদ্ধতার শর্তগুলো এখানে চলে আসে। কারণ সীমাবদ্ধতার শর্ত যদি আমি ঠিকঠাক মতো অ্যাপ্লাই না করি তাহলে আমার সঠিক উদ্দেশ্য সাধন হবে না। তারপরে আসে অঋণাত্মক শর্ত। অঋণাত্মক শর্ত আসলে বিষয়টা কি, মানে এখানে আমি যে বিষয়গুলো এখানে ব্যবহার করতেছি, যেমন কি কি, শ্রমিক, ইলেকট্রিসিটি, তারপর স্পেস মানে জায়গা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আসলে বলা হয় ব্যবসার ক্ষেত্রে বলা হয় কাঁচামাল, ব্যবসার কাঁচামাল। এই ব্যবসার কাঁচামালগুলি কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। কারণ মানে বাস্তব জগতে ঋণাত্মক জিনিসের কোনো উৎপাদন করা যায় না। এই হচ্ছে আমাদের তিনটা অংশ। তো এই তিনটা অংশের সমন্বয়ে যখন আমরা একটা প্রোগ্রাম গঠন করব তখন সেই প্রোগ্রামকে বলা হবে যোগাশ্রয়ী প্রোগ্রাম। এখন আমাদের আসলে এই চ্যাপ্টারে 2 ধরনের প্রবলেম থাকে। হ্যাঁ, 2 ধরনের প্রবলেমটা কি, যে এরকম বর্ণনামূলক কিছু প্রবলেম থাকে, অথবা সরাসরি এই 3টা অংশের সমন্বয়ে প্রোগ্রামটা দেওয়া থাকে, জাস্ট তোমাকে বলে সমাধান করো। এখন
আমাদের যদি বর্ণনামূলক থাকে তখন আমরা কি করব? তখন আমাদের প্রথম কাজ হবে আগে এরকম একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করা, তারপর তাকে সমাধান করা। এই জন্য আমরা বলবো, এটা মুছে দিলাম, যে অঙ্কগুলি আসলে দুইটা স্টেপে করা হবে। প্রথম স্টেপে হবে যে এই বর্ণনামূলক অঙ্কের ক্ষেত্রে স্টেপ 1 এ দুইটা স্টেপে। স্টেপ 1 এ আমরা আগে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন, স্টেপ 2 তে লেখচিত্রের মাধ্যমে সমাধান। অর্থাৎ আমরা এই অঙ্কগুলি যদি সমাধান করতে চাই তাহলে আমাকে এই দুইটা স্টেপ অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই যে বর্ণনাগুলো দেওয়া আছে তার মাধ্যমে আমাকে আগে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করতে হবে, অতঃপর আমাকে সমাধান করতে হবে। এখন সমাধানের বিষয়টাতে আসি। সমাধান আসলে এই যোগাশ্রয়ী প্রোগ্রামের সমাধান নানান নিয়মে করা যায়। গ্রাফিক্যাল মেথড অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে, লৈখিক পদ্ধতিতে, অথবা সিমপ্লেক্স পদ্ধতি বা সিমপ্লেক্স মেথড মানে টেবিল পদ্ধতি। তো আসলে ইন্টারমিডিয়েট লেভেলে এই লৈখিক পদ্ধতিটা একটু সহজ হওয়ার কারণে এটাই ব্যবহার করা হয়, আর টেবিল পদ্ধতি ব্যবহার করা হয় না। লৈখিক পদ্ধতি অথবা লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধানটা আমরা শিখবই পরে। আচ্ছা, এখন এই যে যোগাশ্রয়ী প্রোগ্রামের গঠন এটা আমরা শিখছি। অর্থাৎ তোমাদের বইয়ে কিছু অঙ্ক একদম প্রোগ্রাম দেওয়া থাকে, শুধু বলে যে সমাধান করো। আবার কিছু অঙ্ক এইভাবে বর্ণনা করে দেওয়া থাকে, তোমাকে বলে যে তুমি আগে এটার একটা প্রোগ্রাম গঠন করো, অতঃপর এটাকে সমাধান করো। সমাধানের মানে হচ্ছে এখানে যে আমি কাঁচামালগুলি ব্যবহার করতেছি, যেমন একটু আগে বলছি পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে শ্রমিক বা এই যে এখানে সীমাবদ্ধতার শর্ত থাকে, এইসব প্রয়োগ করে এই চলকগুলির মান নির্ণয়, মানে কি পরিমাণ চলক ব্যবহার করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, এটাই হচ্ছে আসলে সমাধানের লক্ষ্য। এখন এই সমাধান লেখচিত্রের মাধ্যমে সমাধান কিভাবে করতে হয় এটা আমরা একটু শিখব। তো কারণ এই সমাধানটা, কারণ এই অঙ্কটা যখন আমরা শুরু করব আগে প্রোগ্রাম গঠন করব, তারপরে আমরা সমাধান করব। এখন আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামের গঠন আমরা জানি তিনটা অংশের সমন্বয়ে, তিনটা অংশ ধাপে ধাপে একটা একটা করে বসালে একত্রে করলে পরে এটা যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন হবে। ওকে, গঠন হওয়ার পরে যে লেখচিত্রের মাধ্যমে সমাধান, এটার কিছু ধারণা আমি একটু দিয়ে নিই। দেওয়ার পরে আমি মূলত একবারে অঙ্কটা একদম র্যান্ডম অঙ্কটা করবো, এই জন্য আগে এটা নিয়ে একটু কথা বলবো। এই লেখচিত্রের মাধ্যমে সমাধান, এই লেখচিত্রের মাধ্যমে সমাধানের মানে প্রসিডিউরটা কি আসলে? আমরা এখানে আসলে এই যে সীমাবদ্ধতার শর্ত, অর্থাৎ সকল শর্তগুলিকে যদি কোনো একটা লেখচিত্রে বা গ্রাফে উপস্থাপন করি, উপস্থাপন করার পর এই প্রত্যেকটা শর্ত, সবগুলো শর্তকে সিদ্ধ করে, সবগুলি শর্তকে সিদ্ধ করে এই কমন এলাকা, এমন এলাকার শীর্ষ যে বিন্দুগুলি আছে সেই বিন্দুগুলিতে মূলত আমরা সমাধান খুঁজে পাই। তার মানে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে গেলে আমাকে কি কাজ করতে হবে? আগে শর্তগুলিকে লেখচিত্রে উপস্থাপন করতে হবে। লেখচিত্র উপস্থাপন করার পর আমরা দেখব সবগুলি শর্ত সিদ্ধ করে এমন কমন এলাকা কতটুকু, সেই কমন এলাকা নির্ধারণ করে অতঃপর সেই কমন এলাকার শীর্ষ বিন্দু আমাকে নির্বাচন করতে হবে, অর্থাৎ নির্ণয় করতে হবে ক্যালকুলেশন করে সেই বিন্দুগুলিতে আমার সর্বোচ্চ অথবা কি সর্বনিম্ন মানটা খুঁজে বের করতে হবে। কারণ উদ্দেশ্য ফাংশন কিন্তু আমি শুরুতেই বলছি দুই ধরনের হয়। কি? যেমন আমরা প্রফিট যখন করব ব্যবসার ক্ষেত্রে, তখন আমরা কি সর্বোচ্চ প্রফিট খুঁজব, আর ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বা খরচের ক্ষেত্রে আমরা কিন্তু সর্বনিম্ন খরচটাই আমরা প্রাধান্য দিব, মানে সর্বনিম্ন খরচটাই আমরা মূলত করব। এই জন্য উদ্দেশ্য হয় আমাদের দুই ধরনের, হয় ম্যাক্সিমাইজেশন অথবা মিনিমাইজেশন।
এই জন্য যে সমাধান এরিয়া আছে বা যে এলাকাটা আমরা খুঁজে পাবো সেই এলাকাতেই মূলত সর্বোচ্চ মান ওই এলাকাতেই পাবো, সর্বনিম্ন মানও সেই এলাকাতেই পাবো। এই সমাধান করতে গিয়ে কিছু কিছু বিষয় আমাদের জানতে হবে আগে। যেমন আমাকে এখানে আসলে এই যে বলছিলাম যে শুরুতেই লিনিয়ার, যোগাশ্রয়ী মানে লিনিয়ার মানে কি সরল, অর্থাৎ এখানে যে প্রত্যেকটা শর্ত দেওয়া থাকে সেগুলো মূলত এক ঘাতের শর্ত, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট সম্পর্ক। এক ঘাত বিশিষ্ট সমীকরণ বা সম্পর্ক যদি আমরা বলি, রিলেশন বা অসমতাগুলি যদি বলি আমরা, সেইগুলি যদি আমরা চিত্র উপস্থাপন করি, সেই চিত্রগুলা মূলত একটা অঞ্চল নির্দেশ করে। যেমন আমরা যদি বলি x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তখন এটা x বাই 5 প্লাস y বাই 5 ইকুয়াল টু 1, অর্থাৎ x অক্ষের কর্তৃত্বাংশ কত 5, y অক্ষের কর্তৃত্বাংশ কত 5। আমি যদি 5 এবং 5 পরিমাণ অংশ নির্ধারণ করে দুইটা বিন্দু যোগ করে দেই তবে সরল রেখা আমরা পাই। তাহলে বুঝলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 5 হয় তাহলে জাস্ট এই সরল রেখার উপরের বিন্দুগুলি নির্দেশ করবে, তার ডানে বামের কোনো বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে না। কিন্তু এই যোগাশ্রয়ী প্রোগ্রামে এই যে সমীকরণগুলি এগুলো অসমতা আকারে দেওয়া থাকে, হয় গ্রেটার দেন থাকতে পারে অথবা এই লেস দেন থাকতে পারে অথবা গ্রেটার দেন থাকতে পারে। আর লেস দেন বা গ্রেটার দেন যদি থাকে তখন এটা দ্বারা শুধু সমীকরণ মানে ওই রেখার উপরস্থ বিন্দু নির্দেশ করে না, এটা দ্বারা একটা অঞ্চল নির্ধারণ করে। অর্থাৎ এই যে লেস দেন বা গ্রেটার দেন যদি থাকে তবে এটা দ্বারা একটা অঞ্চল নির্দেশ করে, অর্থাৎ সেই অঞ্চলের সকল বিন্দু দ্বারা এই অসমতাটা বা এই শর্তটা সিদ্ধ হবে। এই জন্য আমরা আগে জানবো যে কিভাবে আমরা এই অঞ্চল নির্ধারণ করব লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে গিয়ে। যেমন আমরা একটু আগে বলছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 বলতে শুধু এই রেখার উপরস্থ বিন্দু নির্দেশ করবে। অর্থাৎ আমরা যদি এভাবে সংক্ষেপে বলি তাহলে রেখা উপরস্থ বিন্দু। 2 নাম্বার, যদি এরকম হয় x প্লাস ওয়াই লেস অর ইকুয়াল 5, তখন কি হবে? তখন মূলত ওই রেখা থেকে মূল বিন্দু দিকে সমস্ত অঞ্চল, আর যদি x প্লাস ওয়াই গ্রেটার অর ইকুয়াল 5 হয় তখন জাস্ট ওই রেখা থেকে মূল বিন্দুর বিপরীত দিকে, হ্যাঁ এটা সংক্ষেপে লিখি, মূল বিন্দুর বিপরীত দিকে সমস্ত অঞ্চল। তাহলে কি বুঝলাম? x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 যদি হয় এটা জাস্ট একটা সরল রেখা, তাহলে ওই রেখার উপরস্থ সকল বিন্দু, ডানের বা বামের কোনো বিন্দু এখানে কাউন্ট হবে না, ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে না। যদি x প্লাস ওয়াই লেস অর ইকুয়াল 5 হয় তাহলে ওই রেখা থেকে মূল বিন্দুর দিকের সমস্ত অঞ্চল নির্দেশ করে, অর্থাৎ ওই রেখা থেকে মূল বিন্দুর দিকে এই সমস্ত অঞ্চল, এই অঞ্চলের সকল বিন্দু দ্বারা এই সম্পর্কটা সত্য হবে। আর x প্লাস ওয়াই গ্রেটার অর ইকুয়াল 5 যদি হয় তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে, অর্থাৎ আমি তখন এটা যদি মুছে দেই, মূল বিন্দুর বিপরীত দিকের সমস্ত বিন্দু দ্বারা এই শর্তটা সিদ্ধ হয়। এটা তোমরা এসএসসি লেভেলে হায়ার ম্যাথমেটিক্সে পড়ে আসছো। হ্যাঁ, এটা আসলে আরেকটু বেসিকটা বলি কিভাবে এটা হয়। অর্থাৎ এটা তো ওই বিন্দুর উপরের সমস্ত মানে ওই রেখা উপরের সমস্ত বিন্দু দ্বারা এটা সিদ্ধ হয়, ডানের বামের কোনো বিন্দু দ্বারা সিদ্ধ হয় না। যেমন আমি যদি বলি মূল বিন্দু 0 0, আমি যদি এখানে বসাই তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 5, এটা সত্য নয়। তার মানে কি এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হয় না, মানে কি এই বিন্দু এই রেখার উপরের বিন্দু নয়। ওকে, আমি যদি এখানে বসাই 0 0 তাহলে কি হবে? 0 প্লাস 0 লেস অর ইকুয়াল, কিন্তু কথাটা কিন্তু অর ইকুয়াল, হয় লেস দেন অথবা ইকুয়াল, যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি কি 0 অবশ্যই কি হবে? লেস দেন 5।
তার মানে কি সত্য। অর্থাৎ তাহলে মূল কনসেপ্টটা কি ছিল, কোনো বিন্দু যদি আমি কোনো অসমতা বাম পক্ষে মানে অসমতার মধ্যে বসায় দেখি সত্য হয়, তবে ওই বিন্দু যে এলাকায় পড়ছে বা যে দিকে পড়ছে ওই অসমতার দিকটা সেই দিকে, অর্থাৎ সেই দিকের সমস্ত বিন্দু দ্বারা ওই অসমতাটা সিদ্ধ হবে। আর যদি সত্য না হয় তবে ওই বিন্দু যে দিকে পড়ছে তার বিপরীত দিকের সমস্ত বিন্দু দ্বারা ওই অসমতাটা সিদ্ধ হবে। যেমন আমি যদি এখানে 0 বসাই, তাহলে 0 + 0 গ্রেটার অর ইকুয়াল 5, তার মানে 0 কখনো কি 5 অথবা 5-এর চেয়ে বড় হতে পারে না। তার মানে 0 0 বিন্দু দ্বারা এই শর্তটা সিদ্ধ হচ্ছে না, অর্থাৎ 0 0 বিন্দুটা এই রেখার যেদিকে অবস্থিত তার বিপরীত পাশের সকল বিন্দু দ্বারা এটা কি হবে, সিদ্ধ হবে। তারপর আমরা এখন এই তোমাদের সরল রেখা কিভাবে আঁকতে হয়, আরেকটা বিষয় আমাদের আসবে যে সরল রেখা কিভাবে আঁকতে হয় এই বিষয়টা আমরা দেখব। তাহলে কিভাবে হয়, যেমন x/a + y/b = 1 আকৃতির যদি থাকে সরল রেখা, তবে আমরা কি করব, x এর নিচে x অক্ষের কর্তৃত্বাংশ, y এর নিচে y অক্ষের কর্তৃত্বাংশ, এটা আমরা এইভাবে নির্বাচন করব। যদি এটা হয় x = a, তখন আমরা কি করি, y অক্ষের সমান্তরাল রেখা, এই যে x = a। আর যদি হয় কি y = b, তাহলে আমরা এটা বলি কি y অক্ষের x অক্ষের সমান্তরাল রেখা। অর্থাৎ তাহলে আমরা দেখতেছি এখানে যে x/a + y/b যদি 1 হয় তবে হবে x এর নিচে থাকে x অক্ষের কর্তৃত্বাংশ, y এর নিচে y অক্ষের কর্তৃত্বাংশ, দুইটা অংশ আমি নির্ধারণ করে দুইটা বিন্দু যোগ করে দিলে সরল রেখা পাওয়া যাবে। x = যদি a হয় তবে সে y অক্ষের সমান্তরাল রেখা নির্দেশ করে, y = যদি b হয় তবে সে x অক্ষের সমান্তরাল রেখা নির্দেশ করে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আজকে এই প্রোগ্রামটা কিভাবে লিনিয়ার প্রোগ্রামটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমরা শিখব। কারণ তোমাকে বলবে, যেমন এখানে একটা বর্ণনামূলক অঙ্ক এখানে দেওয়া আছে, দিয়ে তোমাকে বলছে যে ভদ্রলোক কোন প্রকারের কতগুলি জিনিস কিনলে একত্রে সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবে। লক্ষ্য করে কথাটা, তার মানে আমাকে আগে কি করতে হবে, একটা প্রোগ্রাম তৈরি করতে হবে, করার পরে এখানে কোন প্রকারের কতগুলি জিনিস কিনলে, অর্থাৎ এটাকে সমাধান করতে হবে, কারণ জিনিসের সংখ্যা আমাকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। জিনিসের সংখ্যা যদি আমি নির্ধারণ না করি তবে আমাকে কখনো আমাকে যে জিনিসের সংখ্যা সমাধান না করে আমি জিনিসের সংখ্যা নির্ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা এটাকে দুইটা স্টেপে অঙ্ক করতে হবে। তাহলে প্রথম স্টেপের কাজটা আমি শেষ করি। আমরা যদি এখানে দেখি যে যখন এরকম বর্ণনামূলক অঙ্ক থাকবে তখন আমাকে একদম ক্লিয়ারলি বর্ণনাটা সুন্দর করে আমাকে পড়তে হবে। পড়ার পর আমরা কি করব, যে লিনিয়ার প্রোগ্রামটা গঠন করব। তাহলে আমরা দেখি কিভাবে আমরা লিনিয়ার প্রোগ্রাম গঠন করব। এখন এটা কিন্তু বর্ণনা করে দেওয়া আছে, আমি যখন একটা গাণিতিক কাঠামো লিখতে যাব তখন কিন্তু এই পেন্সিল কলম এটা লেখা যাবে না। এগুলার একটা পরিবর্তিত একটা নাম দিতে হবে, x y জাতীয় একটা নাম দিতে হবে। তা আমরা যদি নাম দেই, তা আমরা যদি এই কলম পেন্সিল একটা নাম x একটা নাম যদি y দিয়ে দিই তাহলে দেখি কি আসে। আমরা লিখবো শুরুতে সমাধান করতেছি, তাহলে সমাধান ধরি লোকটি কলম কিনবেন x সংখ্যক, লোকটি পেন্সিল কিনবেন y সংখ্যক, যেখানে x, y গ্রেটার অর ইকুয়াল 0। ওকে, আমি চলকের নামগুলো দিয়ে দিলাম। ওই যে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর যে শেষ অংশটা, শেষ অংশটা কি, লিনিয়ার প্রোগ্রামিং এর যে শেষ অংশ x y
গ্রেটারের অর্থাৎ অঋণাত্মক শর্ত, এই যে দেখো অঋণাত্মক শর্ত কিন্তু আবার চলে আসছে। ওকে, আমরা আসি এখন উদ্দেশ্য ফাংশনটা নির্ধারণ করব। উদ্দেশ্য ফাংশন, উদ্দেশ্য ফাংশনটা আমাদের তিনটা পার্ট থাকে। আমরা অঋণাত্মক অংশটা পেয়ে গেছি, কারণ আমাদের কলম এবং পেন্সিল কখনো ঋণাত্মক হতে পারে না। এই বিষয়টা আমি শুরুতেই নির্ধারণ করে নিই। ওকে, এখন আসি আমরা উদ্দেশ্য ফাংশন। উদ্দেশ্য ফাংশনটা তুমি লক্ষ্য করো, উদ্দেশ্য ফাংশনটা আমাকে করতে হবে যে আমরা তো টোটাল অংশটা সুন্দর করে করবো, কিন্তু যখন উদ্দেশ্য ফাংশনটা করবো সাধারণত এটা শেষের দিকে, কারণ সিদ্ধান্তটা মূলত শেষের দিকে দেওয়া থাকে। এই জন্য আমরা শেষের দিকে, যেমন এখানে বলছে জনৈক ভদ্রলোক সর্বোচ্চ 100 টাকা ব্যয় করে কিছু সংখ্যক কলম ও পেন্সিল কিনতে চান। প্রতিটি কলম ও পেন্সিলের ক্রয় মূল্য যথাক্রমে 12 টাকা ও 8 টাকা। তিনি অন্তত একটি কলম কিনবেন, কিন্তু 8টির অধিক পেন্সিল কিনবেন না। ওই ভদ্রলোক কোন প্রকারের কতগুলি জিনিস কিনলে একত্রে সর্বাধিক জিনিস কিনতে পারবেন? লাস্ট কথাটা, কোন প্রকারের কতগুলি জিনিস কিনলে একত্রে সর্বাধিক জিনিস কিনবেন, তার মানে তিনি জিনিস কিনবেন সর্বাধিক। তাহলে আমরা আসি উদ্দেশ্য ফাংশন কি? সর্বাধিক জিনিস, অর্থাৎ z max equal to x plus y। এখন আসি বিষয়টা, এটা আমরা কি, যেটা মূলত একটা উদ্দেশ্য ফাংশনের নাম দিলাম আমি z, প্রচলিত z নাম। তো উদ্দেশ্য ফাংশনটা কি ধরনের হবে? সর্বাধিক, z max। কি? জিনিসের সংখ্যা, জিনিস মানে কি? x এবং y, তাহলে x plus y। এখন আসি আমরা এই যে উদ্দেশ্য ফাংশনের নামটা, এটা নানান ভাবে দেওয়া হয়, z max অথবা max z অথবা ম্যাক্সিমাইজেশন z ইত্যাদি। তো আমরা যে কোনো একটা নাম এখানে ব্যবহার করতে পারি। ওকে, তারপর এখানে আমাদের সীমাবদ্ধতার শর্ত সমূহ। সীমাবদ্ধতা শর্তসমূহ। সীমাবদ্ধতার শর্তসমূহ যদি আমরা দেখি, এটা বুঝতে গেলে একদম শুরু থেকে প্রত্যেকটা ডেটা এখানে করতে হবে, কোনো ডেটা যাতে মিসিং না হয়। ওকে, সীমাবদ্ধতার শর্ত কি কি আছে আমরা একটু দেখব। যেমন এখানে কি কি আছে? মূলত কলম আর একটা কি আছে? পেন্সিল। তাহলে জনৈক ভদ্রলোক সর্বোচ্চ 100 টাকা ব্যয় করে কিছু সংখ্যক কলম ও পেন্সিল কিনতে চান। ভালো কথা। প্রতিটি কলম ও পেন্সিলের ক্রয় মূল্য যথাক্রমে 12 টাকা এবং 8 টাকা। তার মানে একটা পেন্সিল কিনতে তার খরচ হয় কত? 12 টাকা। তাহলে কলম এবং পেন্সিল, তাহলে প্রতিটা কলমের মূল্য কত? 12 টাকা। একটা কলম কিনতে তার খরচ হয় 12 টাকা। তাহলে x সংখ্যক কলম কিনতে তার খরচ হবে 12x টাকা। একইভাবে প্রতিটা পেন্সিল কিনতে তার খরচ হয় কত? 8 টাকা। তাহলে তার y সংখ্যক পেন্সিল কিনতে খরচ হবে 8y টাকা। তাহলে কলম কিনতে মোট খরচ হবে 12x, আর পেন্সিল কিনতে মোট খরচ হবে 8y। দুইটার সমষ্টি যোগফলই হবে কি? এই যে 100 টাকা, কারণ তিনি বাজারে নিয়ে গেছেন 100 টাকা, যার ফলে 100 টাকার বাইরে তো তিনি কিনতে পারবেন না, 100 টাকার মধ্যে তাকে কিনতে হবে। এই জন্য লেস অর ইকুয়াল 100। তারপর প্রতিটি কলম ও পেন্সিলের ক্রয় মূল্য, এটা আমাদের গেল। তিনি অন্তত একটি কলম, তাহলে অন্তত একটি কলম বলছে, তার মানে কলমের সংখ্যা, আমি কলম নাম দিছি কি? x। অন্তত একটি কলম, তার মানে বেশি হলে তার অসুবিধা নাই, তাহলে x গ্রেটার অর ইকুয়াল 1। আর তিনি কিন্তু 8টির অধিক পেন্সিল কিনবেন না, 8টার অধিক কিনবেন না, তাহলে পেন্সিল কি? y লেস অর ইকুয়াল 8। 8টার অধিক কিনবেন না, সর্বাধিক 8, 8এর কম হইলে সমস্যা। তাহলে এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে দিতে হবে, কারণ অনেক সময় এই কলম পেন্সিল আগে পরে দেওয়া থাকে। তার মানে যার নাম যেটা দেওয়া আছে সে অনুযায়ী কিন্তু আমাকে শর্তগুলি নির্ধারণ করতে হবে। এদিক সেদিক হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে আমার কথা? আমি আবার বলি, স্পষ্ট করি, সীমাবদ্ধতার শর্তগুলি যখন আমরা এখানে লিখব, সীমাবদ্ধতার শর্তগুলি যখন আমরা এখানে লিখব, তখন আমাকে প্রত্যেকটা ডেটা করতে হবে। অর্থাৎ কোনো ডেটা যাতে এখানে, আর একটা ডেটা একবার ব্যবহৃত হলে সেটা আর দ্বিতীয়বার ব্যবহার হয় না। সো তুমি একটা কাজ করতে পারো, যখন ব্যবহার করে ফেলবা ক্রস দিয়ে দিতে পারো। ওকে, তাহলে আমি আবারও বলি স্পষ্ট করে, তাহলে বলছে তিনি 100 টাকার মধ্যে তিনি কলম আর পেন্সিল কিনবেন। তাহলে আমরা বলছি যিনি 1 সংখ্যক কলম কিনবেন, y সংখ্যক পেন্সিল কিনবেন।
একটা কলমের মূল্য 12 টাকা, x সংখ্যক কলমের মূল্য হবে 12x টাকা। একটা পেন্সিলের মূল্য 8 টাকা, তাহলে y সংখ্যক পেন্সিলের মূল্য হবে 8y টাকা। তাহলে মোট খরচ অর্থাৎ কলম এবং পেন্সিলের যে মোট খরচটা সেটা 100 টাকার বেশি হবে না, এজন্য লেস অর ইকুয়াল 100, অর্থাৎ সর্বোচ্চ 100 অথবা 100 এর চেয়ে কম। তারপরে বলা হচ্ছে তিনি অন্তত একটি কলম কিনবেন, তাহলে কলমের সংখ্যা কি x, x এর পরিমাণ কি হবে, হ্যাঁ 1 অথবা 1 এর চেয়ে বেশি অন্তত। আর কি 8টির অধিক পেন্সিল কিনবেন, অর্থাৎ সর্বোচ্চ 8টা, 8 এর চেয়ে কম হতে পারে, এই জন্য y লেস অর ইকুয়াল 8। তাহলে আমরা আলাদা আলাদা করছি, তোমার আলাদা আলাদা করার দরকার নাই, তুমি ইচ্ছা করলে হ্যাঁ এই চলকের নামগুলি দিয়ে একবারে করে ফেলতে পারো লিনিয়ার প্রোগ্রামটা, ঠিক আছে? তাহলে আমরা ঠিক আছে দেখি এখানে, তাহলে আমরা বলবো অতএব নির্ণেয় যোগাশ্রয়ী প্রোগ্রাম। প্রথমে দিতে হবে উদ্দেশ্য ফাংশন z max equal to x plus y, শর্তগুলো দিতে হবে, তারপর 12x plus 8y less or equal কত 100, তারপর x greater or equal 1, y less or equal 8, তারপর কি অঋণাত্মক শর্তগুলি দিতে হবে x, y greater or equal 0। এটা যেহেতু একটা প্রোগ্রাম, সো লেখার সময় একটু সৌন্দর্য মেনটেন করবো, অর্থাৎ এই যে শর্তগুলি অসমতাগুলির চিহ্নগুলি হচ্ছে সুন্দর করে দিবা, আগে পরে লিখে কোনো অসুবিধা নাই। এই হচ্ছে আমাদের স্টেপ 1, অর্থাৎ একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করা। এখন লেখচিত্রের মাধ্যমে সমাধান। তো লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে গেলে আমরা মুছে দিলাম এটা। তো আমরা এখন দেখবো কিভাবে আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধানটা করব। তো লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে গেলে আমরা একটু লেখচিত্রের মাধ্যমে সমাধান হেডিং দিয়ে দিলাম। ওকে, আমাকে কি করতে হবে বলছিলাম যে শর্তগুলিকে আমার চিত্রে উপস্থাপন করতে হবে। শর্তগুলি যদি আমরা চিত্রে উপস্থাপন করি, করার পরে আমরা দেখব তার সবগুলি শর্তকে সিদ্ধ করে এমন কমন এলাকা কতটুকু, সেই কমন এলাকা নিয়েই মূলত আমরা কি করব, এই কমন এলাকার যে শীর্ষবিন্দু আছে সেই বিন্দুগুলিতে আমরা পাওয়া যাবে কি আমাদের সমাধান নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা বুঝতে পারবো। ওকে, আমরা দেখি এখন চিত্র আঁকতে গেলে আমাদের যে কাজটা করতে হবে আমরা একটু সহজ করে নিব, এই অসমতাগুলোকে আমরা সমীকরণে রূপান্তর করে নিব, কারণ সমীকরণগুলো আঁকতে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, আমরা লিখব অসমতা প্রদত্ত শর্তসমূহের অনুরূপ সমীকরণ। প্রদত্ত শর্তসমূহের অনুরূপ সমীকরণ, তাহলে দেখি প্রদত্ত শর্তসমূহের অনুরূপ সমীকরণ কি আসে। 12x plus 8y equal to 100। আমরা করবো কি, এগুলো সুবিধা হয় x by a plus y by b equal to 1 আকারে সাজাই নিব, আমাদের আঁকতে সুবিধা হয়। তাহলে এটাকে যদি আমরা লিখি 12x by কত 100, 8y by 100 equal to কত 1। এখন x by যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে উপরে কি হবে 3, নিচে 25, 2y by কত 25 equal to 1। তার মানে x by 25 by 3, y by 25 by 2 equal to 1 গেল। এটা আমি মুছে দিলাম। তারপর আসি 2 নং শর্তটা যেটা আছে, এই 2 নং শর্ত কি আছে, x equal to 1, এটা দিলাম 2। তারপর আছে y equal to 8, 3, x এবং y উভয়ই equal to 0, y equal to 0। অর্থাৎ প্রত্যেকটা অসমতাকে আমরা কি করে নিলাম, ইকুয়াল আকারে কনভার্ট করে নিলাম, চিত্র আঁকতে সুবিধা করার জন্য। মুছে দিই এটা। এখন
আমরা বলবো, আমি লেখাগুলো লিখতেছি। প্রাপ্ত সমীকরণ গুলিকে লেখচিত্রে উপস্থাপন করি এবং প্রদত্ত শর্তসমূহ সিদ্ধ করে এমন সমাধানের সম্ভাব্য এলাকা নির্ণয়। কথাটা কি বললাম, যে সমীকরণগুলি আমি এখন পাইলাম, সেই সমীকরণগুলিকে আমি লেখচিত্রে উপস্থাপন এবং প্রদত্ত শর্তগুলি সিদ্ধ করে এমন সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা নির্ণয় করি। তাহলে আমরা এখন লেখচিত্র x অক্ষ y দাগটা এনে নিব 5 10 15 5 10 15। তো এখানে দেখি এটা আনুমানিক আঁকলেই হবে। গ্রাফ পেপারে 25/3, 25/3 মানে কত? 324, 8 একটু বেশি অনুমান করে নিলাম। 25/2, 12 একটু বেশি, দুইটা বিন্দু আমি যোগ করে দিই। এখন আমাদের দেখতে হবে, বলছে কি সমীকরণগুলিকে লেখচিত্রে উপস্থাপন করি এবং প্রদত্ত শর্ত সিদ্ধ করে এমন এলাকা নির্ণয় করি। তাহলে প্রদত্ত শর্ত সিদ্ধ করে, প্রদত্ত শর্ত আমি যদিও মুছে ফেলছি, বোর্ডের জায়গা নাই, তো তোমরা একটু দেখে নিবা যে এই প্রথম শর্তটা ছিল লেস অর ইকুয়াল 100, লেস অর ইকুয়াল, এই যে এরকম লেস অর ইকুয়াল 100। লেস অর ইকুয়াল 100 যখন থাকে তখন আমি স্পষ্ট করে দেখাইছি যে কি হবে, দিকটা হবে কি মূল বিন্দুর দিকে। দেখুন এই মূল বিন্দু আমি নাম্বারিং করে রাখবো সমীকরণে আমাদের সুবিধার জন্য। দ্বিতীয়ত x = 1, x = 1, y অক্ষের সমান্তরাল সরলরেখা। এটা কিন্তু ছিল গ্রেটার অর ইকুয়াল 1। তাহলে কি মূল বিন্দু যেদিকে আছে তার বিপরীত পাশে হবে তার দিকটা, এটা হচ্ছে 2 নং রেখা। y = 8, y = 8, এটা ছিল লেস অর ইকুয়াল 8। তাও সেটা কি হবে, মূল বিন্দু, এই মূল বিন্দু 3। তারপর লাস্টের যে দুইটা, এটা অঋণাত্মক শর্ত সবকে থাকবে। x = 0, y x = 0 বলতে বুঝি আমি y অক্ষরেখা, আর এটা কিন্তু ছিল গ্রেটার অর ইকুয়াল, কারণ কি ডান দিকে, এটা হচ্ছে কত 4। আর y = 0, এটা হচ্ছে x অক্ষরেখা, এটাও কিন্তু ছিল, শব্দ দুইটাই কিন্তু ছিল x, y গ্রেটার অর ইকুয়াল 0। তার মানে গ্রেটার অর ইকুয়াল 0 এর মানে কি, যে ধনাত্মক দিক। তাহলে x অক্ষের ধনাত্মক দিক কি, x অক্ষের মানে x গ্রেটার অর ইকুয়াল 0, তার মানে y অক্ষ, হ্যাঁ, x এর মান পজিটিভ কি ডান দিকে, আর y গ্রেটার অর ইকুয়াল 0, y এর মান পজিটিভ কি উপরের দিকে, 5। তাহলে আমরা দেখতেছি কমন এলাকা হচ্ছে এই যে এরকম ভাবে আমাকে কালি করে নিতে হবে, অর্থাৎ শেড দিয়ে নিতে হবে। আমরা তখন এই কমন এলাকা নাম দিয়ে নিব, A B C D, অর্থাৎ A B C D আমাকে এই শীর্ষবিন্দু, কমন এলাকার যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দুগুলির নাম দিয়ে নিতে হবে, কারণ এই শীর্ষবিন্দুতেই থাকবে মূলত সমাধান। ওকে, আমি কিছু অংশ, এই অংশটা একটু মুছে দিলাম। এখন আমরা দেখবো যে কার কার মান আমার জানা আছে। A এর মান আমার জানা আছে, B এর মান জানা আছে, যেগুলো অক্ষের উপর থেকে তার মান জানা আছে, C এর মান জানা নাই, D এর মান জানা নাই। আমরা বলবো যে এখানে তারপর চিত্র আঁকার পরে আমরা বলবো লেখচিত্র থেকে পাই সমাধানের সম্ভাব্য
অনুকূল এলাকা। এ বি সি, অর্থাৎ আমি কিন্তু শুরুতেই বলছি এখানে প্রাপ্ত সমীকরণগুলিকে লেখচিত্রে উপস্থাপন করি এবং প্রদত্ত শর্তসমূহ সিদ্ধ করে এমন সমাধানের সম্ভাব্য এলাকা নির্ণয় করি। যে সমাধানের সম্ভাব্য এলাকা নির্ণয় মানে এই যে এ বি সি ডি, এই যে এলাকাটা এটা আমি নির্ধারণ করলাম। এখন আমরা বলছি এই এলাকাতেই মূলত থাকে কি সমাধান। অঙ্কগুলি একটু বড় আসলে, হ্যাঁ, এখন কিছু করার নাই, একটু সময় নিয়ে দেখতে হবে। হ্যাঁ, ওকে, এখন আমরা দেখব যে এই সমাধানের যে অনুকূল এলাকার যে শীর্ষবিন্দু একটু মুছে দিলাম। এবিসিডি, এই এবিসিডি বিন্দুগুলির স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। এ স্থানাঙ্ক আমার জানা আছে অক্ষের উপর, বি এর স্থানাঙ্ক জানা আছে, সি এবং ডি জানা আছে। আমরা বলবো এখানে সি হচ্ছে কোন কোন রেখার ছেদবিন্দু দেখো, এই জন্য নাম্বারিং করা খুবই জরুরি। হ্যাঁ, 3 এবং 1, 1 ও 3 নং এর ছেদবিন্দু। তো আমরা 1 ও 3 নং এর ছেদবিন্দু কিভাবে বের করে সমাধান করব? তো 1 ও 3 নং থেকে পাই আমরা বলবো 3 implies y equal to 1, y এর মান 8, এই 1 নং এ আমরা বসাই। 1 implies y এর মান যদি 8 বসাই দিই তাহলে 12x প্লাস 8 আর 64 ইকুয়াল টু কত? 100। 12x equal to 36, অতএব x equal to কত? 3 - 34। তাহলে আমরা পাইলাম এখানে c কত? 3,8। এই অংশটা একটু মুছে দিলাম, জায়গার স্বল্পতা আছে। আবার d হচ্ছে কোন কোন রেখার ছেদবিন্দু? d 2 এবং 3 নং এর ছেদবিন্দু, 2 ও 3 নং এর ছেদবিন্দু। অতএব d, এখানে আর সমাধান করার দরকার নেই, ডাইরেক্ট মান দেওয়া আছে 2 এবং 3, x এর মান 1, y এর মান 8। ওকে, আমরা এখন এই শীর্ষবিন্দু আমরা প্রত্যেকটা ওকে, আমরা এখন বলবো অতএব অনুকূল এলাকা শীর্ষবিন্দু কি কি ছিল? আমি একটু মুছে ফেলছিলাম, আবার একটু আঁকতেছি। এই আরেকটা রেখা ছিল এই, তাহলে এটা ছিল এদিকে, এই কমন এলাকা এ বি সি, এটা হচ্ছে ডি। সি আর ডি আমরা বের করছি। এ বি এটা অক্ষের উপর অবস্থিত। এ কিন্তু ছিল কি আমাদের, এটা ছিল 1 নং রেখা, এটা ছিল 2 নং, এটা ছিল 3 নং। 2 নং রেখা, 2 নং রেখা কি x equal to 1, তার মানে এটা হচ্ছে 1 0। বি হচ্ছে 1 নং রেখা। 1 নং রেখা কি ছিল তোমরা একটু দেখে নিবা। 1 নং রেখা ছিল x এর নিচে ছিল 25/3 আর y এর নিচে ছিল 25/2 ইকুয়াল টু 1। তাহলে বি এর স্থানাঙ্ক হচ্ছে 25/3, 0, কারণ x অক্ষের উপর y এর মান 0। তাহলে আমরা বলবো এলাকার শীর্ষবিন্দু a 1 0, b 25/3, 0, c কত পাইলাম আমরা? 3 8, d 1 8। বিন্দুতে তো তে z এর মান, আমরা z এর মান নির্ধারণ করব, কারণ আমাদের উদ্দেশ্য ফাংশনের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখি কি আসে, z a, অর্থাৎ a বিন্দুতে z এর মান। আর z টা ছিল কিন্তু x plus y, মনে আছে কিনা দেখো, এখানে আবার লেখা রাখি z ইকুয়াল টু কি ছিল? x plus y। এখানে কিন্তু ম্যাক্স x লেখা হবে, ম্যাক্স পরে নির্ধারণ হবে। তাহলে আমাদের x এর মান কত? 1 আর y এর মান কত? 0। তাহলে 1 plus 0 ইকুয়াল টু কত? 1। আমাদের তারপরে z b, তাহলে 25/3 প্লাস 0, ফাইনালি কত হলো? 25/3।
ZC 3 plus 8 equal to x plus y। তারপরে কি আছে একটা ZD, D কত 18, 1 plus 8 equal to কত 9। এগুলো বুঝতে দিলাম, এখন আমার আর দরকার নাই কোনো কিছু। আমরা শেষ পর্যন্ত আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন দেখলাম যে এই যে অনুকূল এলাকার শীর্ষবিন্দু কি কি, এ বি সি ডি, সেই বিন্দুগুলিতে জেড এর মান আমি নির্ধারণ করলাম 1, 25/3, 11, আর একটা কত 9। তো সবচেয়ে বড় মান যেহেতু আছে জেড ম্যাক্স, সবচেয়ে বড় মান কত 11। তো আমরা ফাইনালি বলবো যেহেতু সি বিন্দুতে জেড এর মান সর্বোচ্চ, সুতরাং নির্ণেয় সমাধান। সি বিন্দুতে এক্স এর মান কত আমরা পাইছি 3, ওয়াই এর মান কত পাইছি 8, এবং জেড ম্যাক্স ইকুয়াল টু কত 11। আবার আরেকটু সুন্দরের জন্য ফাইনালি বলবো, অর্থাৎ কলম কি কি বলছে আমাকে, কলম এক্স নাম দিচ্ছি আমরা, কলম কিনবেন এক্স মানে 3টি, এবং পেন্সিল কিনবেন 8টি। ওকে, অর্থাৎ আমাকে এই শীর্ষ বিন্দুগুলি বের করার পর এগুলো জেড এ বসায় দেখবো, জেড এ বসায় যদি থাকে ম্যাক্স তাহলে দেখবো সবচেয়ে বড় মান কোনটা, জেড এর সবচেয়ে বড় মান, সেটাই হচ্ছে নির্ণয় সমাধান। আর যদি থাকে জেড মিন, সেটাই হবে কি নির্ণয় সমাধান সেই ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা দেখলাম সি বিন্দুতে সবচেয়ে বড় মান পাওয়া যায়, অর্থাৎ নির্ণয় সমাধান। সি বিন্দুতে এক্স এর মান 3, ওয়াই এর মান 8, এবং জেড ম্যাক্স, তখন আমি লিখবো জেড ম্যাক্স। আগে কিন্তু ম্যাক্স না, কারণ আগে হচ্ছে জেড এর মান নির্ধারণ হবে, যে বড় বিন্দু সেই বিন্দুতে হবে জেড ম্যাক্স। পরে এই কথাটা লিখে দেবা না লিখে। ওকে, আজকে অনেক সময় নিলাম, তো অঙ্কগুলি অনেক বড়, কিছু করার নাই, একটা কষ্ট করে দেখবে আগামী ক্লাস আরেকটু সহজ হবে, আগামী ধারাবাহিকভাবে চলবে, এই চ্যাপ্টারটা আমরা সুন্দর করে শেষ করবো। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবে। ওকে, ঠিক আছে।